শুরু হচ্ছে আমাদের ট্রান্সলেশন টিপস এন্ড প্র্যাকটিস এই কোর্সের আদলে কিছু ক্লাস। আজকের একদম প্রথম ক্লাসটি আপনাদের সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই ক্লাসটিতে আমরা একেবারে বেসিক নিয়ে কথা বলবো। ট্রান্সলেশন টিপস এন্ড প্র্যাকটিস এই কোর্সে আমরা অনেকগুলো ক্লাস নেব। বলতে পারেন যে ক্লাস 12 মাস চলতে থাকবে এরকম একটা বিষয়, যে মোটামুটি আপনারা 20টা 25টা ক্লাস করলে আপনাদের ট্রান্সলেশন টিপস এন্ড প্র্যাকটিস আর ট্রান্সলেশন বিষয়ে যে ভীতিটা ছিল ফ্রি হ্যান্ড রাইটিং সম্পর্কে সেটা আর থাকবে না। আমরা আজকে যা আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সলেশন 9 কোড নিয়ে কথা বলবো, অর্থাৎ আমরা আজকে ট্রান্সলেশনের উপরে যে 9টি কোড নিয়ে আমাদের পুরো ট্রান্সলেশনের বিষয়টা অগ্রসর হয় আমরা সেটা নিয়ে কথা বলবো। ট্রান্সলেশন 9 কোড জিনিসটা কি, 9টা কোড জিনিসটা কি, 9 কোড আসলে বিষয়টা কি। আচ্ছা, এখানে এস এফ এনওসি এমপিটিআর এগুলোই বাকি। আমরা ট্রান্সলেশন শেখার ক্ষেত্রে এটাই বাকি আবিষ্কার করলাম, একটা বিশাল সূত্র। এই সূত্রটা যদি আপনার কভার থাকে পৃথিবীর কোনো ট্রান্সলেশন আপনার কাছে আটকাবে না, সব পানির মতো সহজ হয়ে যাবে। শুধু আপনাকে সময় দিয়ে এই কোডটার উপরে প্রথমে একটা দক্ষতা নিতে হবে, আর সেটার জন্য তো এক্সপার্ট ইংলিশ আপনাদের সাথে আছে। ওকে, সো ট্রান্সলেশন টিপস এন্ড প্র্যাকটিসের এই কোর্সের ক্লাসগুলো রবি মঙ্গল বৃহস্পতিবারে হয়। আপনারা যারা এই ট্রান্সলেশন টিপস এন্ড প্র্যাকটিস বা ট্রান্সলেশন শিখতে চান তারা এখানে প্রতিদিন যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। সো আমরা 7টায় ক্লাস নিব এখন থেকে, 7টা বা 6:30 থেকে 7টার মধ্যে প্রবেশ করব। আজকে একটু ত্রুটির কারণে দেরি হয়েছে, নো প্রবলেম। তো চলুন প্রথমেই আমরা একটু আলোচনা করে নেওয়ার চেষ্টা করি। ট্রান্সলেশন টিপস এন্ড প্র্যাকটিস এই কোর্সের আওতায় আজকের ক্লাস হচ্ছে ট্রান্সলেশন 9 কোড এবং 9 কোড চেনার কিছু সংক্ষিপ্ত উপায় নিয়ে আলোচনা। সো 9 কোড কি কি? সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ রিজন। এই যে 9টা কোড, 9টা কোডকে আমরা বলতেছি 3 4 5 6 7 8 9। এই 9টা কোড যদি আমরা চিনতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের ট্রান্সলেশন করার ক্ষেত্রে বাক্য সাজানো নিয়ে আর কোনো প্রবলেম হবে না। সো আমরা একটু দেখি এই কোডগুলো আমরা কিভাবে চিনতে পারি। চলুন আমরা একটু আগাই। ওকে, প্রথমেই স্লাইডটা রেখেছি দেখেন, ইংলিশ বাক্যে 9টি কোডের সিরিয়াল। সো আমরা যখন ট্রান্সলেশন করব তখন একটা ইংরেজি বাক্যে আমরা এই 9টা কোডকে সিরিয়াল নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বের করার চেষ্টা করব ওই বাক্যের সাবজেক্ট কি, আই মিন এস কি, ওই বাক্যের ফাইনাইট ভার্ব কি মানে এফ কি, ওই বাক্যের নন ফাইনাইট ভার্ব কি আছে কিনা, থাকলে সিরিয়ালে এখানে বসবে, ওই বাক্যের অবজেক্ট কি, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট যে কোনো একটা থাকবে, যেটা থাকবে আমরা সেটাই ব্যবহার করব। আচ্ছা, এরপরে ওই বাক্যে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ রিজন। এইগুলো কি? আমরা একটা বাংলা থেকে ইংলিশ করা নিয়ে সবচেয়ে বিপদে পড়ি। ইংলিশ থেকে বাংলা কিন্তু আমরা মোটামুটি অনেকেই পারি, বাট যখনই বাংলা সেন্টেন্স থেকে ইংরেজি বাক্য তৈরি করতে যাই তখন আমরা দেখা যায় যে এই এলিমেন্টস গুলোকে খুঁজে পাই না এবং ধারাবাহিকভাবে সাজাতে পারি না। সো আমি বলবো যে আমরা যখন ট্রান্সলেশন করব এই এলিমেন্টস গুলো, শুধু এই 9টা এলিমেন্ট জানা থাকলে আপনি পৃথিবীর সব বাক্যের ট্রান্সলেশন করতে পারবেন। সো আজকে আমাদের এই বেসিক ক্লাসে আমরা 9টা এলিমেন্টস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ওকে, সো প্রথমে চলে যাচ্ছি আমরা এই 9টা এলিমেন্টস বের করার একটা শর্টকাট সূত্র বা শর্টকাট একটা উপায় রয়েছে। এই 9 কোড চেনার শর্টকাট উপায়টা কি? শর্টকাট উপায় এখানে দেওয়া আছে, এটাই আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। শর্টকাট উপায় বোঝা যাচ্ছে তো সম্ভবত শর্টকাট উপায়গুলো? হ্যাঁ, আচ্ছা, এখানে 9টা উপায় কি কি আছে দেখেন। এই 9 কোডের প্রথমে সাবজেক্ট। সাবজেক্ট চিনব কিভাবে? আমরা ক্রিয়াকে প্রশ্ন করব কে বা কারা দ্বারা। আমরা ক্রিয়াকে প্রশ্ন করব হচ্ছে কে বা কারা দ্বারা। ফাইনাইট ভার্ব বুঝবো কিভাবে? বাক্যে কোনো কাজ করা, থাকা, হওয়া বোঝাতে যে সেন্সটা থাকবে সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, তারপরে নন ফাইনাইট ভার্ব কি? ক্রিয়া প্লাস বিভক্তি থাকবে। বিভক্তিগুলো কি? বিভক্তি হচ্ছে তে বা ইয়া, এরকম বিভক্তি থাকবে। এরপর দেখেন অবজেক্ট। অবজেক্ট গুলো কি? অবজেক্ট পাবেন কিভাবে? অবজেক্ট হচ্ছে কর্তা সহ যখন ক্রিয়াকে প্রশ্ন করা হয় তখন প্রশ্ন ধরনটা হবে কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা। সাবধান, এখানে ক্রিয়াকে প্রশ্ন করব কে বা কারা দ্বারা, তখন পাবো সাবজেক্ট, আর কি বা কাকে দ্বারা তখন পাবো অবজেক্ট। এখন সমস্যা হলো এখানে আমরা এগুলো বিস্তারিত এখন বলবো একটা একটা করে, কিন্তু প্রথমে একটু সংক্ষেপে দেখিয়ে নিচ্ছি। সো অবজেক্ট হলো
কর্তা সহ ক্রিয়াকে প্রশ্ন, শুধু ক্রিয়াকে প্রশ্ন করব না, কর্তাকে সাথে নিয়ে ক্রিয়াকে প্রশ্ন করব। তার মানে আমাকে আগে কর্তাটা চিনতে হবে, সাবজেক্টকে চিনতে হবে। কমপ্লিমেন্ট হচ্ছে কর্তার পরিচয়, তার মানে হচ্ছে একটা বাক্যে এই সাবজেক্টের অতিরিক্ত পরিচয়ের নামই হলো কমপ্লিমেন্ট। আচ্ছা উদাহরণ দিয়ে সবকিছু বোঝাবো, একটু সময় দিতে হবে আমাকে। আচ্ছা অ্যাডভার্ব অফ ম্যানার কি, ক্রিয়াকে হাউ দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়। অ্যাডভার্ব অফ প্লেস কি, ক্রিয়াকে হোয়ার দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়। অ্যাডভার্ব অফ টাইম কি, ক্রিয়াকে হোয়েন দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়। অ্যাডভার্ব অফ রিজন কি, ক্রিয়াকে হোয়াই দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়। তার মানে এই চারটা হলো অ্যাডভার্ব। তাহলে আমরা 9টা কোডকে 3টা ভাগে ভাগ করেছি, ওই চারটা ম্যানার, প্লেস, টাইম, রিজন। আর এসএফ সাবজেক্ট ফাইনাইট ভার্ব এটা একটা পার্ট, আর একটা আছে নন ফাইনাইট ভার্ব এনওসি নন ফাইনাইট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট এটা একটা ভাগ। তাহলে মোট 3 ভাগে আমরা 9টা এলিমেন্টস কে শিখব, এস এফ এনওসি এম পি টি আর। বাস এই উপাদানগুলোকে আমরা এখন একটা একটা করে বিস্তারিত আলোচনায় চলে যাব। চলে আসেন, প্রথমেই আমাদের প্রথম এলিমেন্টসটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কিভাবে চিনবো আমরা একটু বিস্তারিত বুঝতে পারি, দেখি বুঝি কিনা। সো প্রথমে লিখেছি ক্রিয়াপদকে, একটা বাংলা বাক্যে আমরা যে ক্রিয়াপদ পাবো সেটাকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে আমরা সাবজেক্ট বা কর্তা পাবো। ওকে ফাইন, একটা एग्जांपल দেখা যাক। যেমন বাংলা হচ্ছে এদের সবার মুখের ভাষা। ওকে, এখানে এই হচ্ছে কথাটা কিন্তু আমাদের সাধারণ বাক্যে থাকবে না, থাকবে কিভাবে, বাংলা এদের সবার মুখের ভাষা, এইটুকু থাকলো। ওকে, বাংলা এদের সবার মুখের ভাষা। এখন আসে, তো এখানে এই বাক্যে যখনই এই হচ্ছেটা থাকবে না তখন কিন্তু আমরা এই ক্রিয়াটাকে উজ্জ অবস্থায় খুঁজে নেব। আচ্ছা এখন দেখেন, এইটা যদি ক্রিয়াপদ হয় তো ক্রিয়াপদকে আপনি প্রশ্ন করবেন কি দ্বারা, কে বা কারা দ্বারা। আচ্ছা তাহলে কে হচ্ছে সবার মুখের ভাষা অথবা কারা হচ্ছে সবার মুখের ভাষা। তো আপনি এখানে কে দ্বারা প্রশ্ন করলে आंसर পাবেন হচ্ছে বাংলা। যদি অনেকে মনে হচ্ছে কে দ্বারা প্রশ্ন করলে তো ব্যক্তি পাওয়ার কথা, কিন্তু হ্যাঁ এইখানে ব্যক্তি না পেলেও আপনি এটাকে যা পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাক্টিভ, মানে বাংলাটাই হচ্ছে সবার মুখের ভাষা। সো এইটা হলো সাবজেক্ট। আমরা ক্রিয়াপদকে এই যে হচ্ছে ক্রিয়াকে প্রশ্ন করলাম কি দিয়ে, কে বা কারা দিয়ে, তাহলে উত্তরটা হচ্ছে বাংলা। কে সবার মুখের ভাষা, উত্তর হচ্ছে বাংলা। অতএব এইটা হলো একটা সাবজেক্ট বা বাংলা বাক্যের কর্তা। আচ্ছা আচ্ছা এরপর দেখেন আমরা পরেরটা দেখি, সংঘবদ্ধ দলটি জুয়া খেলায় সমুদয় অর্থ জিতবে না। আচ্ছা দেখেন এটা কিন্তু 44তম বিসিএস আসছিল আর এটা অগ্রণী ব্যাংকে আসছিল। আমি এগুলো ছোট ছোট সেন্টেন্স নয়, এক একটা বড় বড় প্যাসেজ আকারে ছিল, আমি সেখান থেকে একটা করে ছোট সেন্টেন্স আপনাদের দেখাচ্ছি। আচ্ছা দেখেন এখানে বলছে যে সংঘবদ্ধ দলটি জুয়া খেলায় সমুদয় অর্থ জিতবে না। এখন আসেন এই বাক্যের ক্রিয়াপদ কোনটা। সবার আগে একটা সেন্টেন্সের ক্রিয়াপদ আমাদেরকে চিনতে হয়। এখানে ক্রিয়াপদটা হচ্ছে জিতবে না। ক্রিয়াপদটা কি বলেন, জিতবে না। যারা ক্লাস দেখছেন একটু রিঅ্যাকশন দিবেন যে আসলে আপনারা ক্লাসে আছেন কিনা। ঠিক আছে, সংঘবদ্ধ দলটি জুয়া খেলায় সমুদয় অর্থ জিতবে না, এই বাক্যের ক্রিয়াটা হচ্ছে বা ভার্বটা হচ্ছে জিতবে না। এখন এই ভার্বকে প্রশ্ন করেন কে বা কারা দ্বারা, তাহলে আপনি প্রশ্ন করলে কি পাবেন, কে বা কারা জিতবে না। সেন্টেন্সের মধ্যে দেখেন কে বা কারা জিতবে না, উত্তরটা কোথায় আসছে, সংঘবদ্ধ দলটি। কে বা কারা জিতবে না, উত্তরটা হচ্ছে সংঘবদ্ধ দলটি। তো সংঘবদ্ধ দলটি এইটাই হলো এখন এই বাক্যের সাবজেক্ট। তাহলে আমরা একটা বাক্যের প্রথমে সাবজেক্ট চিনব কি করে। আরেকটা জিনিস মনে রাখবেন, বাংলা বাক্যে সাধারণত ক্রিয়াপদটা থাকে ওই বাক্যের শেষে নরমালি। হ্যাঁ নরমালি আমরা ক্রিয়া চেনাটাও একটু পরে শিখবো। তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার। সংঘবদ্ধ দলটি জুয়া খেলায় সমুদয় অর্থ জিতবে না, তাহলে এই জিতবে না ক্রিয়াকে প্রশ্ন করলাম কে বা কারা জিতবে না, উত্তর হচ্ছে সংঘবদ্ধ দলটি। সো এটা হলো একটা সাবজেক্ট। আমরা যখন এই বাংলা বাক্যটাকে ইংলিশ সাজাবো তখন এই সাবজেক্টটাকে আমরা একটা বাক্যের শুরুতে বসাবো। হ্যাঁ, যে দা কোলাবোরেট টিম, দা কোলাবোরেট টিম মানে বা কোলাবোরেটিভ টিম, এইভাবে আমরা সাবজেক্টটাকে শুরুতে বসাবো। এই সূত্রটাই কিন্তু আমরা বের করার চেষ্টা করছি। ঠিক আছে, নেক্সট। আচ্ছা দেখেন তাহলে সাবজেক্ট চেনার সিস্টেমটা আমরা মোটামুটি শিখে গেলাম। সাবজেক্ট চিনব হলো কে বা কারা দ্বারা প্রশ্ন করে। ওকে নেক্সট, ফাইনাইট ভার্ব। আমাদের 9 কোডের দ্বিতীয় এলিমেন্টস হচ্ছে ফাইনাইট ভার্ব। 9 কোডের দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে ফাইনাইট ভার্ব। দেখেন ফাইনাইট ভার্ব কিভাবে চিনব। ফাইনাইট ভার্ব বাক্যে কোনো কাজ, তিনটা থিম মাথায় রাখতে হবে ফাইনাইট ভার্বের ক্ষেত্রে, তিনটা থিম। আচ্ছা
একেবারে দেখেন কোন বাক্যে কাজ করা, কোনো কিছু থাকা এবং হওয়া, এই যে তিনটা থিম যদি থাকে তাহলে আমরা ওই অপশনটাকে বলবো হচ্ছে ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? এখন দেখেন ফাইনাইট ভার্বের কিছু রূপ আছে, আমরা রূপগুলো একটু চেনার চেষ্টা করব। ফাইনাইট ভার্বের রূপ, ফাইনাইট ভার্বের রূপ হচ্ছে V1। V1 বলতে আমরা সাধারণত বুঝি হচ্ছে ভার্বের বেস ফর্ম, যেমন হচ্ছে গো। V2 ভার্বের 2 নাম্বার ফর্ম, যেমন হচ্ছে ধরেন ওয়েন্ট, যে কোনো ভার্বের 2 নাম্বার স্টাইল। অক্সিলারি প্লাস V1 মানে হচ্ছে ডু নট অথবা ডাজ নট প্লাস V1 মানে হচ্ছে গো, মানে ভার্বের বেস ফর্ম বোঝাচ্ছি। এরপর অক্সিলারি পরে ভার্বের সাথে আইএনজি থাকতে পারে, যেমন হচ্ছে am is এর সাথে আইএনজি হয়, গোইং হতে পারে। অক্সিলারির সাথে V3 হতে পারে, তার মানে অক্সিলারির সাথে V3 মানে কি, যেমন হতে পারে হ্যাজ এর পরে V3 গান, এরকম। এইগুলো হচ্ছে সব আপনার হলো ফাইনাইট ভার্বের রূপ। ফাইনাইট ভার্বের রূপটা আবার দুই ভাবে পাওয়া যায়। একটা হলো দেখেন অ্যাক্টিভ ভয়েস, মানে যে বাক্যের সাবজেক্ট নিজে কাজ করে সেটা হলো অ্যাক্টিভ সেন্স। আচ্ছা, আর প্যাসিভ রূপে আমরা পাবো অক্সিলারি পরে নরমালি বি থাকতে পারে, অথবা বিং থাকতে পারে, অথবা অক্সিলারি পরে কিছু নাও থাকতে পারে, অথবা বিং থাকতে পারে। এরপর যখন V3 থাকে সেটা হলো প্যাসিভ মোড। তাহলে আমরা ফাইনাইট ভার্বকে খোঁজার জন্য আবার কয়টা প্রসেস পেলাম? এখানে ফাইনাইট ভার্বকে খোঁজার জন্য দুইটা প্রসেস, কিছু আছে অ্যাক্টিভ স্টাইল, আবার কিছু আছে প্যাসিভ স্টাইল। ঠিক আছে? তো এখন ফাইনাইট ভার্ব আমরা প্রশ্ন করে জিনিসগুলোকে কিভাবে পাবো? প্রশ্ন করে কিভাবে পাবো? বাংলা সেন্টেন্সে আসি। মূলত আমাদের বাংলা সেন্টেন্স থেকেই কিন্তু ট্রান্সলেশনটা বেশি জটিল হয়। সো আমরা আমাদের এই ট্রান্সলেশন কোর্সে সবচেয়ে বেশি জোর দিব বাংলা টু ইংলিশ ট্রান্সলেশনে। আচ্ছা, সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে। আচ্ছা আচ্ছা, এইখানে দেখেন এই জানে এটা একটা ক্রিয়া, আর কথা বলে এটা একটা ক্রিয়া। কিভাবে বুঝলাম যে এগুলো ক্রিয়া? এটা বোঝার উপায় হচ্ছে ক্রিয়া বের করার জন্য কোনো প্রশ্ন নয়, বরং আপনাকে তিনটা ওয়ার্ড মনে রাখতে হবে। কোনো কাজ করা, কোনো কিছু থাকা, কোনো কিছু হওয়া। সো এই যে কথা বলা এটা একটা কাজ, এই যে জানা এটা একটা কাজ। সো এই যে কাজ বোঝাচ্ছে, সো কাজ বোঝানোর জন্য এই দুটো অংশই হচ্ছে এই সেন্টেন্সের দুইটা ভাগ। তার মানে এই বাক্যে আসলে দুটো ক্রিয়া আছে, একটা হচ্ছে কথা বলে আর একটা হচ্ছে সব জানে। আচ্ছা, এখন আমরা একটু আগে সাবজেক্ট জানার বিষয়টা দেখে আসছিলাম। তো বলেন তো এই বাক্যের সাবজেক্টটা কি? এই বাক্যের সাবজেক্ট আপনি যখন ক্রিয়াকে প্রশ্ন করবেন, মনে আছে কিনা আপনাদের যে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কে বা কারা দ্বারা, কে বা কারা দ্বারা, তাহলে আপনারা সাবজেক্ট পাবেন। মানে কে কথা বলে, উত্তর হচ্ছে সে কথা বলে। সো এইটা হলো বাক্যের সাবজেক্ট, আর এইটা হলো বাক্যের ফাইনাইট ভার্ব। এখন যখন ইংলিশ সাজাবেন তখন আগে সাবজেক্ট হবে, পরে ফাইনাইট ভার্ব হবে। এই যে দেখেন সাবজেক্ট হি, যেটা হচ্ছে এখানে আসলো, আর ফাইনাইট ভার্ব মাঝখানেরটা পরের হিসাব। সিরিয়ালে বাংলা থেকে ইংলিশে সিরিয়ালটা চেঞ্জ হতে পারে, তখন কাজ মানে কথা বলে। সো কথা বলার ইংলিশ হচ্ছে হি স্পিক্স, সিরিয়াল। এই যে সাবজেক্ট, এই যে ফাইনাইট ভার্ব। তাহলে দেখেন আমাদের 9 কোডের দুইটা কোড কিন্তু আমরা আবিষ্কার করে ফেললাম। একটা সেন্টেন্সের সাবজেক্ট খুঁজবো, ওই সেন্টেন্সের ফাইনাইট ভার্ব খুঁজবো। তো বাংলায় ফাইনাইট ভার্বটা যে পজিশনেই থাক, ইংরেজিতে এর পজিশনটা হবে সাবজেক্টের পর, পজিশনটা হবে সাবজেক্টের পর। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব শিখলাম। এইখানে একটু দেখি, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই যে কোনো কিছু হওয়া, কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে, তার মানে এই বৃষ্টি হওয়াটাই হচ্ছে এখানে ক্রিয়া। ফাইনাইট ভার্ব আমরা পেয়ে গেলাম, ফাইনাইট ভার্ব, তাই না? ফাইনাইট ভার্ব। এখন যদি কেউ মনে করেন যে এই সেন্টেন্সে সাবজেক্ট কোনটা, এই সেন্টেন্সে সাবজেক্ট খুঁজে পাওয়ার উপায় হলো এখানে সরাসরি সাবজেক্ট উল্লেখ নাই। আচ্ছা, যে ধরনের ক্রিয়াগুলো ওই নামবাচক শব্দের পরে হচ্ছে, হয়, এরকম যুক্ত থাকে, সেই ধরনের সেন্টেন্সে ইট আনতে হয় সাবজেক্ট হিসাবে। এটা নামবাচক শব্দ কি? বৃষ্টি হচ্ছে, তার মানে আপনি কি এটাকে কি বলবেন? রেইন মানে বৃষ্টি হওয়া, সরাসরি রেইন কথাটার মানেই হলো বৃষ্টি হওয়া। সো এখানে এই বৃষ্টি হচ্ছে পুরোটাই আসলে একটা ভার্ব, তাই না? সো এই সেন্টেন্সে সরাসরি সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না, সেই সমস্ত সেন্টেন্সে ইট ব্যবহার করতে হয়। দ্যাটস ওয়াই এই সেন্টেন্সে সাবজেক্ট ইট, আর ফাইনাইট ভার্ব হচ্ছে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। সো ফাইনাইট ভার্বের সাথে টেন্সের সম্পর্ক, যেহেতু বৃষ্টি হচ্ছে, সো এখানে টেন্সটা হবে হলো ইজ রেইনিং, ইজ রেইনিং। সো আনসারটা হচ্ছে মানে এখানে সাবজেক্ট হলো ইট আর ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ রেইনিং। তার মানে আমরা সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব পেয়ে গেলাম।
ঠিক আছে, ক্লিয়ার? সো এইভাবে করে আমরা সাবজেক্টের সাথে ফাইনাইট ভার্বের সম্পর্কটা খুঁজে নিলাম। আচ্ছা, এরপর দেখেন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, তাহলে আমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে বুঝলাম। এরপর আসেন নন ফাইনাইট ভার্ব, 3 নাম্বার। নন ফাইনাইট ভার্ব কি? আমরা ফাইনাইট ভার্বের রূপগুলো চিনেছি, এখন নন ফাইনাইট ভার্বের রূপ দেখেন। এগুলো নিয়ে কিন্তু আমাদের ট্রান্সলেশন বইতে এবং আমাদের পরবর্তী ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে আলোচনা হবে, কিন্তু এখানেও আপনাদেরকে সেই জিনিসগুলো একটু দেখে যেতে হবে। নন ফাইনাইট ভার্ব কি? নন ফাইনাইট ভার্ব এটাও এক ধরনের ভার্ব, কিন্তু এই ভার্বের সমস্যা হলো ক্রিয়ার সাথে যোগ হবে তে, ইয়া, অন্ত, মান। এই কটা মনে রাখলেই হবে। ক্রিয়ার সাথে তে, যেমন আমরা যদি বলি যে গো মানে যাওয়া, যাওয়া, সো এইটাকে আপনারা বলতে পারেন যেতে, যাইয়া, হ্যাঁ, বা চলন্ত, চলমান, এরকম। যাওয়া বা চলা, তার মানে যে ক্রিয়ার সাথে বাংলা যোগ হবে তে, ইয়া, অন্ত, মান। এগুলো যদি খুঁজে পাই তাহলে আমরা ওই ক্রিয়াটাকে বলবো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওই ক্রিয়াকে কি বলবো? নন ফাইনাইট ভার্ব। এমন কি আছে যেমন দেখতে, দেখিয়া, চলমান, চলন্ত, এরকম। ক্লিয়ার? সো এরকম যদি কোনো ক্রিয়া পাই, মানে দেখতে, খাইতে, বলতে, যাইতে, শুনতে, এরকম, দেখিয়া, যাইয়া, খাইয়া, চলিয়া, বলিয়া, চলমান। চলমান বোঝায় কি? চলন্ত, এরকম বোঝায়। চলমান, বহমান, হ্যাঁ, এরকম মান শব্দটা যদি থাকে, চলন্ত, এগুলো থাকলে সেগুলোকে আমরা নন ফাইনাইট ক্রিয়া বলবো বা নন ফাইনাইট ভার্ব বলবো। ওকে, ইংলিশে আমরা নন ফাইনাইট ভার্বগুলো কিভাবে চিনি? এই যে 2 প্লাস v1 থাকে, আই মিন টু গো, তারপর ভার্ব প্লাস আইএনজি থাকবে, আই মিন গোইং। খুব সাবধান, এখানে কিন্তু শুধু ভার্ব প্লাস আইএনজি আছে। যদি এরকম থাকতো যে am going, তাহলে এইটা কিন্তু আমরা হচ্ছে আবার এটাকে বলতাম হচ্ছে ফাইনাইট ভার্ব। কেন? কারণ অক্সিলারির সাথে ভার্ব প্লাস আইএনজি আছে, আর এখানে যেটা ভার্ব প্লাস আইএনজি লিখছি একা একা। সো দুটো কিন্তু দুই জিনিস। কোথায় যদি অক্সিলারি ভার্ব সামনে নাই, সরাসরি নতুন ভার্বের সাথে আইএনজি আছে, সেটা নন ফাইনাইট ভার্ব। আর অক্সিলারি সহ যদি থাকে, এটাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। আচ্ছা, v3 মানে পাস্ট পার্টিসিপল, সরাসরি v3 থাকবে, যেমন জি গান। কিন্তু কোথায় যদি থাকে হ্যাজ গান, দুইটা দুই জিনিস। যখন হ্যাজ গান থাকবে তখন এইটাকে আপনারা বলবেন হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ অক্সিলারি পরে v3, আর একা একা v3 থাকবে অক্সিলারি ছাড়া, তখন এটার নাম হলো নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? তাহলে আমরা এই যে নন ফাইনাইট ভার্ব চেনাটাও শিখে নিলাম। তাহলে এইটা হলো আমাদের 3 নাম্বার কোড এন। তাহলে আমরা কয়টা কোড শিখলাম? শিখলাম হচ্ছে সাবজেক্ট, শিখলাম হচ্ছে ফাইনাইট ভার্ব, শিখলাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, এখন আমরা এখান থেকে একটু উদাহরণ দেখি। আমি তাকে কাঁদতে শুনলাম, এই যে একটা সেন্টেন্স, এটা আসছে কোথায় দেখেন? প্রবাসী কল্যাণ ব্যাংকে আসছে। বলছে আমি তাকে কাঁদতে শুনলাম, আমি তাকে কাঁদতে শুনলাম। এখন দেখেন এই সেন্টেন্সে আমরা যদি নন ফাইনাইট ভার্ব বের করতে চাই, তাহলে আমাদের মাথায় আনতে হবে যে 3 নাম্বার কোড নন ফাইনাইট ভার্ব কোন জায়গাতে কিয়ার সাথে তে, ইয়া, মান, অন্ত এগুলো আছে। এই যে দেখেন কাঁদতে, আমরা দেখলেই বুঝতে পারবো সেন্টেন্স গুলো। কাঁদতে, এই যে কান্না করা, সেটার সাথে তয় কাটতে আছে, কাঁদতে, এইটার নাম হলো নন ফাইনাইট ভার্ব। আপনি বাংলা বাক্যে এই এলিমেন্টসটা খুঁজে পাইলেন, নন ফাইনাইট ভার্ব, কাঁদতে, তাই না? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আপনার নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, পরের সেন্টেন্সে এখন নন ফাইনাইট ভার্ব গুলো নন ফাইনাইট আকারেই ইংলিশ সেন্টেন্সে রূপান্তর হবে। এই যে যেমন দেখেন এখানে আছে ক্রাইং। ক্রাইং এর আগে কোনো অক্সিলারি নাই, শুধু ভার্ব প্লাস আইএনজি। সো এটা হলো নন ফাইনাইট ভার্ব। এটা এখানে কি বলেন? নন ফাইনাইট ভার্ব। ওকে, আচ্ছা পরেরটা আসি দেখেন। আচ্ছা, এটা তো একই একই জিনিস, একটা উদাহরণ ছিল। এরকম আরো প্রচুর নন ফাইনাইট ভার্ব আছে। যেমন আমি যদি বলি যে আমরা অনুবাদ শিখতে চাই। দেখেন এই সেন্টেন্সটাকে আমরা যদি একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা এখানে এলিমেন্টস গুলোকে বের করতে পারবো কিনা, আমরা এলিমেন্টস গুলো বের করতে পারবো কিনা। দেখেন এই যে এখানে চাই, এই চাইটা কে চায় বলেন? এখানে কে চায়? আমরা চাই। তাহলে এইটা হলো সাবজেক্ট, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে। আর এই চাই বা চাওয়া, এটা হলো ফাইনাইট ভার্ব।
এই যে শিখতে তে যুক্ত করা যে ভার্ব আছে এটা হলো নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? তার মানে এইভাবে আমরা যে কোনো বাংলা সেন্টেন্সকে কিন্তু এইভাবে কনভার্ট করে এলিমেন্টস গুলো রেডি করে পরে সিকোয়েন্সিয়ালি সেন্টেন্স সাজাতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন আমরা 4 নাম্বার দেখি। 3 নাম্বার এলিমেন্ট শেষ, 4 নাম্বার এলিমেন্টস হচ্ছে অবজেক্ট। আমরা 4 নাম্বার এলিমেন্টস অবজেক্ট নিয়ে কথা বলবো। অবজেক্ট, পরের এলিমেন্টস হচ্ছে অবজেক্ট। আমরা একটা সেন্টেন্সের অবজেক্ট কিভাবে চিনব? খুবই দুর্দান্ত ম্যাটার। অবজেক্ট চেনার উপায় কি? আমাদের এইটা হচ্ছে 4 নাম্বার 9 কোডের মোট 4 নাম্বার কোড এটা। হ্যাঁ, মোট আমরা 9টা কোডের বেসিক শিখবো আজকে। এখানে উদাহরণটা বলছে যে আমি পদ্মা নদীতে একটি কুমির দেখেছি। ওকে, ভালো কথা। আমরা প্রথমে আগের যে এলিমেন্টস গুলো শিখেছিলাম সেটা বের করি। আগের এলিমেন্ট শিখেছিলাম এস, এফ, এন, ও, সি। এই সাবজেক্ট চিনেছি, ফাইনাইট ভার্ব চিনেছি, নন ফাইনাইট ভার্ব চিনেছি। তো প্রথমে আমরা এই সেন্টেন্সের সেই এলিমেন্টস গুলো একটু খুঁজি। কে বলতে পারবে যে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? নিঃসন্দেহে সাবজেক্ট বের করতে হলে আগে আমাকে ফাইনাইট ভার্ব চিনতে হয়। সো এই সেন্টেন্সের ফাইনাইট ভার্ব হলো দেখেছি, তাই না? সো দেখেছি এটা হলো ফাইনাইট ভার্ব, কারণ আমরা ফাইনাইট ভার্ব চেনার উপায় বলেছিলাম কোনো কাজ হওয়া, থাকা, আর হচ্ছে করা। কোনো কাজ হওয়া, থাকা, করা এরকম বোঝালে সেটা ফাইনাইট ভার্ব। সো এই যে দেখেছে, এই কাজটা করেছে, অতএব এটা ফাইনাইট ভার্ব। আচ্ছা, এখন আপনারা ফাইনাইট ভার্ব পেয়েছেন, ভালো কথা। সাবজেক্ট কি? ফাইনাইট ভার্বকে প্রশ্ন করেন যে কে দেখেছে, উত্তরটা কি হবে? কে বা কারা দেখেছে? উত্তর হচ্ছে আমি দেখেছি। সো এইটা হলো সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট। খুঁজে পেয়েছেন? নন ফাইনাইট ভার্ব কি এই সেন্টেন্সে আছে? দেখেন 9টা এলিমেন্টস এর প্রত্যেকটা সেন্টেন্সেই থাকবে তা না। একটা সেন্টেন্সে 9টা এলিমেন্টস এর 4টা থাকতে পারে, 3টা থাকতে পারে। হ্যাঁ, এলিমেন্টস থাকবে। এখন আসেন, তাহলে এখানে এই সেন্টেন্সে অবজেক্ট মানে নন ফাইনাইট ভার্ব নাই। এখন আসি আমরা অবজেক্ট খোঁজার চেষ্টা করব, যেটা আমাদের এই 4 নাম্বার এলিমেন্টস। ওকে, এই সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব নাই, তো 4 নাম্বার এলিমেন্টস অবজেক্ট খুঁজবো। অবজেক্ট চেনার উপায় নিয়ে আমরা সংক্ষেপে দুইটা জিনিস টিপসটা মনে রাখবো। অবজেক্ট চেনার উপায় টিপসটা কি? টিপসটা হচ্ছে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। আমি আবার বলছি, কি বা কাকে প্রশ্ন করব? কি বা কাকে দ্বারা? কোন ওয়ার্ডকে? ক্রিয়াপদকে। দেখেন এই সেন্টেন্সের ক্রিয়াপদ কি? দেখেছি। সো এটাকে প্রশ্ন করবেন কি বা কাকে দ্বারা, যে কি দেখেছি অথবা কাকে দেখেছি। উত্তর কি হচ্ছে? কি দেখেছি অথবা কাকে দেখেছি। আনসারটা কি? আনসারটা হচ্ছে একটি কুমির দেখেছি। তার মানে কি দেখেছি আমরা, বা আমি কি দেখেছি? উত্তরটা হচ্ছে আমি দেখেছি একটি কুমির। সো এইটা হলো এই সেন্টেন্সের একটা অবজেক্ট, এই সেন্টেন্সে অবজেক্ট। তাহলে আমরা আরেকটা এলিমেন্টস পেয়ে গেলাম অবজেক্ট, রাইট? তাহলে দেখেন আমাদের যে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ফাইনাইট ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে। হ্যাঁ, এখন দেখেন এই যে সাবজেক্ট আই, এইটুক হলো ফাইনাইট ভার্বের স্ট্রাকচার। দেখেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এইজন্য হ্যাভ সিন। এরপরে অবজেক্ট কে? অবজেক্ট হচ্ছে ক্রোকোডাইল। দেখেন বাংলা সেন্টেন্সে জিনিসগুলো কিন্তু এলোমেলো ছিল, আর সেটা ইংলিশ সেন্টেন্সে অন্যভাবে সাজানো হচ্ছে। এই ক্রোকোডাইল একটি কুমির দেখেছি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে আমরা এই 4টা এলিমেন্টস বোঝা শেষ। 4টা এলিমেন্টস বুঝতে পারলাম। এখন দেখেন এরপরে বাকি এখানে যেটা আছে এটা অন্য একটা এলিমেন্টস, সেটা আমরা এর পরের গুলোতে গেলে হয়তো বোঝাতে পারবো। তারপরে সংক্ষেপে বলে দিই, এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস। আচ্ছা, তাহলে সেন্টেন্সটা বোঝাতে পারছি কিনা? এখন আমরা আরেকটা উদাহরণ দেই, দেখি আপনারা খুঁজে বের করেন এখানে অবজেক্ট কোনটা। আমি একটি কলম কিনলাম। আমি একটি কলম কিনলাম। ওকে, আমি একটি কলম কিনলাম। এখানে এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট কোনটা? অবজেক্ট কোনটা আমরা যদি একটু বলি, বলার চেষ্টা করি। এই সেন্টেন্সে অবজেক্ট কোনটা? এই সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে একটি কলম। অবজেক্ট হচ্ছে একটি কলম। কিভাবে?
এই যে দেখেন কিনলাম, এটা হলো ফাইনাইট ভার্ব, কোন কাজ করা, হওয়া অথবা থাকা বোঝাতে এটা হলো ফাইনাইট ভার্ব। এখন এই ফাইনাইট ভার্বকে প্রশ্ন করেন কি বা কাকে কিনলাম, কি বা কাকে কিনলাম, উত্তর হচ্ছে একটা কলম কিনলাম। কি কিনলাম? একটা কলম কিনলাম। সো এইটা হলো একটা অবজেক্ট। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে সাবজেক্ট বের করার উপায় কি ছিল? এটা হলো অবজেক্ট বের করার উপায় কি বা কাকে, আর সাবজেক্ট হলো কে অথবা কারা দ্বারা প্রশ্ন। সো এখানে হচ্ছে কে কিনলো, উত্তরটা হচ্ছে আমি। সো এটা হলো সাবজেক্ট। ক্লিয়ার? সো এই সেন্টেন্সে এই তিনটে এলিমেন্টসই আছে, সাবজেক্ট, অবজেক্ট, ফাইনাইট ভার্ব। এখন এই তিনটে এলিমেন্টসকে আপনারা সাজাবেন কিভাবে? ওই যে সাজানোর জন্য যে 9টা কোডের সিকোয়েন্স দিয়েছিলাম, সেই সিকোয়েন্সটা মনে করে রাখতে হবে। এস এফ এন ও সি এম পি টি আর। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ফাইনাইট ভার্ব, তারপর নন ফাইনাইট, অবজেক্ট, এইভাবে বসে যাবে। সো এখানে তিনটা এলিমেন্টস, প্রথমে হবে এই সাবজেক্ট এলিমেন্টস, তারপরে হবে ফাইনাইট ভার্ব সিরিয়ালে ইংরেজিতে বসাতে হবে, তারপরে 3 নাম্বার অবজেক্ট সিরিয়ালে বসাতে হবে। দেন সেন্টেন্সটা হয়ে যাবে। তার মানে এখানে আমাদেরকে লিখতে হবে যে আই বট এ পেন, আই বট এ পেন। এই যে দেখছেন, তার মানে এই এ পেন চলে গেল লাস্টে, ফাইনাইট ভার্ব বট আসলো 2 নম্বর পজিশনে, আর সাবজেক্ট গেল এখানে। এভাবে করে আমরা যে কোনো সেন্টেন্সকে কিন্তু আমরা এই 9 কোডের আদলে সাজালে পৃথিবীর যে কোনো সেন্টেন্সকে আমরা সহজেই কিন্তু ট্রান্সলেশনে রূপান্তর করতে পারবো। সো আমাদের শেষ হয়ে গেল এর মধ্যে 4 নাম্বার এলিমেন্টস বা 4 নাম্বার কোড অবজেক্ট নিয়ে কথা বলা। আপনারা কি বুঝতে পারছেন কিনা যে আমি যেগুলো বোঝানোর চেষ্টা করছি, আমার এই জিনিসগুলো ক্লিয়ার হতে পারলেই কিন্তু পরবর্তী ক্লাসগুলো আমরা খুব সহজেই আপনাদের সাথে চালাতে পারবো। ওকে, নেক্সট 4 নম্বরের পরে হলো 5 নাম্বার। 5 নাম্বার কোড হলো কমপ্লিমেন্ট। ওকে, এটা হলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট নিয়ে কথা বলবো এবার। কমপ্লিমেন্ট কিভাবে চিনবো? কমপ্লিমেন্ট হচ্ছে, দেখেন কমপ্লিমেন্ট চেনার উপায় কি? কমপ্লিমেন্ট হচ্ছে আমরা যখন সাবজেক্ট বা কর্তার অতিরিক্ত পরিচয়বাচক নাউন বা অ্যাডজেক্টিভ গুলো পাবো, সাবজেক্ট বা কর্তার অতিরিক্ত পরিচয়বাচক যে সমস্ত অ্যাডজেক্টিভ গুলো পাবো, সেগুলোর নামই হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, এখন কমপ্লিমেন্ট আপনি কিভাবে খুঁজে বের করবেন? খুঁজে বের করার উপায় একটাই, যে অতিরিক্ত নাউন বা অ্যাডজেক্টিভ থাকবে, যদি সেটা সাবজেক্ট সম্পর্কে কোনো পরিচয় দেয়, তবে সেটার নাম হলো কমপ্লিমেন্ট। ওকে, আচ্ছা, কমপ্লিমেন্ট ছাড়া আরেকটা উপায় হচ্ছে, ওই বাক্যে সাধারণত আপনি সরাসরি ক্রিয়া খুঁজে পাবেন না। সাধারণত পাওয়া যাবে, কিন্তু সাধারণত সরাসরি ক্রিয়া পাওয়া যায় না। বিশেষ করে ওখানে হয় বা হওয়া বা হয়েছিল, এরকম যে হওয়া বোঝাতে যে ক্রিয়াগুলো আছে, অর্থাৎ বিভাগ গুলো আছে, সেইগুলোকে আমরা পাবো। ওকে, এখন আসি এখানে প্রথম প্রশ্নটাই, নিরক্ষরতা একটি অভিশাপ। এখন দেখেন এই সেন্টেন্সটাতে মাত্র 3টা শব্দ, এটা কিন্তু আসছে হলো আপনার 2022 সালের একটা পরীক্ষায় অবিস্ময়ক। নিরক্ষরতা একটি অভিশাপ। সো আমরা এটার মধ্যে কি কোনো ধরনের সরাসরি ভাব খুঁজে পাচ্ছি? কোনো ধরনের সরাসরি ভাব কিন্তু আমরা এখানে খুঁজে পাচ্ছি না। খুবই ভালো করে দেখেন, এখানে সরাসরি কোনো ভাব নাই। তার মানে হলো এই সেন্টেন্সে একটা ভাব উজ্জ আছে, কারণ আমরা জানি যে কোনো সেন্টেন্সই ভাববিহীন তৈরি হতে পারে না। সো এখানে কি উজ্জ আছে? নিরক্ষরতা হয়। এখানে উজ্জ আছে, নিরক্ষরতা হয়। এই বিভাগগুলো সাধারণত একটা বাক্যে উজ্জ থাকে, বাক্যে উজ্জ থাকে। সো এখানে হচ্ছে নিরক্ষরতা হয় একটি অভিশাপ। নিরক্ষরতা হয় একটি অভিশাপ। সো এই হয় ভাবটাই আছে মাঝখানে। ওকে, আমরা ফাইনাইট ভার্ব পেলাম। এখন আমরা কমপ্লিমেন্ট খোঁজার আগে আমাকে খুঁজতে হবে সাবজেক্ট। যেহেতু কমপ্লিমেন্ট হচ্ছে সাধারণত সাবজেক্ট নিয়ে কথা বলে, তাহলে এই বাক্যের সাবজেক্ট কি? আপনি এখন বলেন যে কি হয়, উত্তর হচ্ছে আনসার পাবো নিরক্ষরতা। সো কি দ্বারা প্রশ্ন করলে আমরা যেটা পাই সেটা হলো সাবজেক্ট, কি বা কারা দ্বারা প্রশ্ন করলে আমরা যেটা পাই সেটা হলো সাবজেক্ট। তাহলে এটা হলো সাবজেক্ট, নিরক্ষরতা। এটা তো ফাইনাইট ভার্ব।
এখন এই যে নিরক্ষরতাই হলো একটা অভিশাপ। দেখেন এই নিরক্ষরতা সম্পর্কে অতিরিক্ত তথ্যটাই হচ্ছে অভিশাপ, একটা অভিশাপ। তো এখন নিরক্ষরতা কি আপনি যদি প্রশ্ন করেন, এটাকে এক প্রকার অবজেক্টের মতো মনে হবে, কিন্তু অবজেক্ট আর কমপ্লিমেন্টের পার্থক্য হলো অবজেক্ট কখনো সাবজেক্টকে নিয়ে কথা বলে না, যেটা কমপ্লিমেন্ট সেটা এই সাবজেক্টকে নিয়ে কথা বলে। তার মানে কি হয় একটা অভিশাপ, নিরক্ষরতা। আবার যদি নিরক্ষরতাটা কেমন, নিরক্ষরতা হচ্ছে একটা অভিশাপ। তার মানে নিরক্ষরতা এই নাউনটা সম্পর্কে অতিরিক্ত তথ্য বা বিশেষণ করেছে কি একটা অভিশাপ। সো এইটা হলো একটা কমপ্লিমেন্ট, এটা হলো কমপ্লিমেন্ট। তাহলে আমরা এই সেন্টেন্সে তিনটা উপাদান পেলাম, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব আর হচ্ছে কমপ্লিমেন্ট। সাবজেক্ট, ফাইনাইট ভার্ব আর একটা পেলাম কি কমপ্লিমেন্ট। সো এইটাকে আমরা এই সিকোয়েন্সে সাজাতে হবে, কারণ আমাদের সিকোয়েন্সটা কি ছিল, এস এফ এন ও সি এম পি টি আর 4 3 2। তার মানে হচ্ছে সাবজেক্ট কে নিরক্ষরতা, ইলিটারেসি, এই যে সাবজেক্ট ইলিটারেসি, আর হয় অর্থে হচ্ছে ভার্ব ইজ একটা অভিশাপ, এ কার্স, এ কার্স, এ কার্স। এখন দেখেন তার মানে সেন্টেন্সের সিকোয়েন্স অনুযায়ী সেন্টেন্সটা কিন্তু রেডি হয়ে গেল। তো আমাদের এই ট্রান্সলেশনের যদি 9টা কোড আমাদের জানা থাকে, তাহলে কিন্তু আমরা যে কোনো সময় যে কোনো ট্রান্সলেশনকে খুব সহজে আনসার করতে পারবো। সো 9টা কোডকে আমরা তিনটা পর্বে ভাগ করি। প্রথমে আমরা খুঁজবো সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, তারপরে খুঁজবো এনওসি মানে নন ফাইনাইট ভার্ব, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, এবং লাস্টে খুঁজবো হচ্ছে এমপিটিআর ম্যানার, প্লেস, টাইম। সো এই ছিল হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। এটা হলো আমাদের 5 নাম্বার এলিমেন্ট ছিল কমপ্লিমেন্ট। ওকে, এবার দেখবো হচ্ছে 6 নাম্বার এলিমেন্টস বা 6 নাম্বার কোড। 6 নাম্বার কোডটা হলো অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম, রিজন। এখন এই কয়টা এলিমেন্টস দেখব। সংক্ষেপে আমি যদি বলি এগুলো পাবো কিভাবে, ম্যানার পাবো হচ্ছে আমরা হাউ দ্বারা ভার্বকে প্রশ্ন করব, প্লেস পাবো হচ্ছে হোয়ার দ্বারা প্রশ্ন করব, টাইম পাবো হচ্ছে when দ্বারা প্রশ্ন করব, রিজন পাবো হচ্ছে why দ্বারা প্রশ্ন করব। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একসাথে সবগুলোই করে নিলাম। ধরেন আমাদের যে কটা এলিমেন্টস আছে সবগুলো এলিমেন্টস, এটা হলো 6 নাম্বার এলিমেন্ট, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার। বালকেরা উচ্চ স্বরে পড়ছে। দেখেন আমরা যদি এই সেন্টেন্সে ওই আগের বিশ্লেষণগুলো করি, এস এফ এন ও সি, ট্রান্সলেশন খুব ধৈর্যের ক্লাস। এখানে ধৈর্য হারা হলে হবে না, এটা শর্টকাটে হবে না, এখানে একটু সময় দিতে হবে। এত সহজ না, চাকরি পাওয়া এত সহজ না, কিন্তু শিখতে পারলে সহজ, সময় দিতে হবে। এটা শর্টকাটে আগানোর জিনিস নয়। আর রিটেন ছাড়া তো চাকরি হবে না, খুবই সাবধান। প্রিলিমিনারি দিয়ে চাকরি হবে একেবারে নিম্নমানের চাকরিগুলো, আর রিটেন দিয়ে চাকরি হবে আপনাদের জন্য অপেক্ষাকৃত উন্নত মানের চাকরিগুলো। সো ট্রান্সলেশন শিখতেই হবে, কোনো রাস্তা নাই। দেখেন এই সেন্টেন্সে আমরা জাস্ট 3টা শব্দ আছে, আমরা এটাকে একটু বের করি, পোস্টমর্টম করি। পড়ছে এটা ফাইনাইট ভার্ব, কোনো কাজ করছে। বালকেরা এটা সাবজেক্ট, অনেকে ওই কোডের সিস্টেম ফলো না করলেও সহজে বলতে পারবেন এগুলো সাবজেক্ট। তাহলে উচ্চ স্বরে এটা কি? আচ্ছা, সাবজেক্ট পাইছেন, ফাইনাইট ভার্ব পাইছেন, নন ফাইনাইট ভার্ব নাই, ক্রিয়ার সাথে তে, অন্ত, মান এগুলো নাই, অবজেক্ট নাই মানে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া জিনিস নাই, কমপ্লিমেন্ট নাই, অ্যাডভার্ব অফ ম্যানার, ম্যানার খুঁজবেন কি করে? এই ফাইনাইট ভার্বকে প্রশ্ন করেন কি দ্বারা, হাউ দ্বারা। হাউ রিড বা সে কিভাবে পড়ছে, বাংলা করে জিজ্ঞেস করতে পারেন, বাংলা করে কিভাবে পড়ছে। হ্যাঁ, হাউ রিড, বালকেরা কিভাবে পড়ছে। তো আপনি যখন কিভাবে দ্বারা প্রশ্ন করবেন, আনসারটা আসলো এইটা, এটা আমরা উত্তর হিসেবে পেলাম, তাই না? উচ্চ স্বরে। সো এইটাই হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, এইটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। মানে আপনি হাউ দ্বারা প্রশ্ন করছেন যে কিভাবে পড়ছে, উত্তরটা হচ্ছে উচ্চ স্বরে। সো এইটার নামই হলো অ্যাডভার্ব অফ ম্যানার। এখন আমরা সেন্টেন্সটা কিভাবে সাজানো আছে দেখেন। তাহলে সিস্টেম অনুযায়ী এটা হলো 1 নাম্বার এলিমেন্টস, আর ফাইনাইট ভার্ব এটা হলো 2 নাম্বার এলিমেন্টস,
3 নাম্বার এলিমেন্টস নাই, 4 নাম্বার এলিমেন্টস নাই, 5 নাম্বার এলিমেন্টস নাই, অ্যাডভার্ব অফ ম্যানার এটা হলো 6 নাম্বার এলিমেন্টস বা কোড 6। তাহলে আমরা সেন্টেন্সটা কিভাবে সাজাবো? 1 2 6, এই যে হলো 1, এই যে হলো 2, এই যে হলো 6। দেখেন, তার মানে আপনি যদি এই 9 কোডকে ফলো করতে পারেন, আপনার আর কোনোদিন কোনো সেন্টেন্স স্ট্রাকচারে ভুল হবে না, হবে না, হবে না। তাহলে এখানে দা বেবিস এটা হলো সাবজেক্ট, বালকেরা। আর রিডিং এটা হলো পড়ছে, টেন্স যেহেতু কন্টিনিউয়াস এজন্য আর রিডিং করা হয়েছে। আর এটা হলো কিভাবে পড়ছে, উচ্চ স্বরে, এটা হলো লাউড। আপনি যদি কোডিং গুলো আবিষ্কার করতে পারেন তাহলে খালি সিম্পলি শব্দগুলো বসায় যাবেন, আপনার ট্রান্সলেশন হতে বাধ্য, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। ওকে, নেক্সট। তাহলে এটা হলো আমরা অ্যাডভার্ব অফ ম্যানার খুঁজে পেলাম। হ্যাঁ, অ্যাডভার্ব অফ ম্যানার পেলাম। এবার আসেন অ্যাডভার্ব অফ প্লেস দেখব। অ্যাডভার্ব অফ প্লেস, তার মানে এই 7 নাম্বার কোডিংটা দেখব। 7 1 2 3 4 5 6 7, আমরা 7 নাম্বার কোডিংটা দেখব। 7 নাম্বার কোডিংটা কি? অ্যাডভার্ব অফ প্লেস। প্লেস খুঁজে পাবো ক্রিয়াপদকে হোয়ার দ্বারা প্রশ্ন করে। আচ্ছা, প্রশ্ন করেন, তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেন। ভালো কথা, তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেন। শিক্ষা লাভ করা এটা হচ্ছে এই বাক্যের ফাইনাইট ভার্ব, এটা একটা ক্রিয়া, বুঝতে পারছি আমরা। কে শিক্ষা লাভ করেন, কে বা কারা? তিনি। সো এটা হলো এই বাক্যের সাবজেক্ট। সাবজেক্ট মানে হচ্ছে 1 নম্বর এলিমেন্টস, রাইট? ফাইনাইট ভার্ব মানে হচ্ছে 2 নম্বর এলিমেন্টস। আচ্ছা, এখন আপনি যদি ফাইনাইট ভার্বকে প্রশ্ন করেন যে আপনার 2 নাম্বার 3 নাম্বার এলিমেন্টস কি এখানে আছে? নন ফাইনাইট ভার্ব নাই, অবজেক্ট নাই, কমপ্লিমেন্ট নাই। অ্যাডভার্ব অফ ম্যানার হাউ দ্বারা প্রশ্ন করেন, কিভাবে শিক্ষা লাভ করেন, উত্তর নাই। যদি প্লেস বের করতে চান তাহলে হোয়ার দ্বারা প্রশ্ন করেন, যে কোথায় শিক্ষা লাভ করেন, কোথায়। কোথায় দ্বারা প্রশ্ন করলে, হোয়ার বা কোথায় দ্বারা প্রশ্ন করলে পাবেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেন। সো এইটা হলো অ্যাডভার্ব অফ প্লেস, যেটা এই সেন্টেন্সের 7 নাম্বার এলিমেন্টস, রাইট? 7 নাম্বার এলিমেন্ট বা 7 নাম্বার কোড, প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। সো এইটাকে যদি আপনি সেন্টেন্স হিসেবে সাজান তাহলে কিভাবে সাজাতে হবে? 1 2 7, 1 প্লাস 2 প্লাস 7। প্রথমে সাবজেক্ট হি, তারপর হচ্ছে আপনি ফাইনাইট ভার্ব স্টাডিড শিক্ষা লাভ করেন এট কেমব্রিজ ইউনিভার্সিটি, এটা হলো 7 নাম্বার। তারপর সিরিয়ালে আপনি সাজায় দিবেন, ইংলিশ করে দিবেন, একেবারে ট্রান্সলেশনটা পানির মতো হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। সো এই হলো আপনাদের ট্রান্সলেশনের বেসিক শেখার বেশ কিছু নিয়ম কানুন আলোচনা করতেছি আজকে। আগামী ক্লাস থেকে কিন্তু আরো বিশ্লেষণ করে কথা বলবো, ঠিক আছে? তাহলে আমরা অ্যাডভার্ব অফ প্লেস দেখলাম, এবার আমরা অ্যাডভার্ব অফ টাইম দেখব। এটা হলো 8 নাম্বার কোড, 8 নাম্বার কোড। এইটা দেখেন, 8 নাম্বার কোড হলো অ্যাডভার্ব অফ টাইম। টাইম পাবো কিভাবে? ক্রিয়াপদকে when বা কখন দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা পাবো সেটা হলো অ্যাডভার্ব অফ টাইম। ওকে, when বা কখন দিয়ে প্রশ্ন করলে। এখন দেখেন, আমরা একটা সেন্টেন্স দেখি। সেন্টেন্সটা হলো সে গতকাল স্কুলে যায়নি। সে গতকাল স্কুলে যায়নি, ভালো কথা। তাহলে আমরা এই সেন্টেন্সে এই যে যায়নি, এটা হলো ক্রিয়াপদ, ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কয় নাম্বার কোড ভাই? 2 নাম্বার কোড। ওকে, কে যায়নি? সে, এটা হলো সাবজেক্ট। সাবজেক্ট কয় নাম্বার কোড? এটা হচ্ছে 1 নাম্বার কোড। এরপরে বাকি থাকলো গতকাল, বাকি থাকলো স্কুলে। এখন আসেন, আপনি এখানে 3 নাম্বার কোডটা খোঁজার চেষ্টা করেন, বলেন 3 নাম্বার কোডটা আছে কিনা। 1 2 3। নন ফাইনাইট ভার্ব মানে ক্রিয়ার সাথে তে অন্ত এগুলো নাই। অবজেক্ট 4 নাম্বার কোড এখানে নাই। কমপ্লিমেন্ট মানে হচ্ছে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য এখানে নাই। এরপর আসেন অ্যাডভার্ব অফ ম্যানার মানে হচ্ছে কিভাবে যায়নি, উত্তরটা নাই। তার মানে 6 নাম্বার কোড নাই। 7 নাম্বার প্লেস মানে স্থান খুঁজবেন, তার মানে হচ্ছে 7 নাম্বার কোথায় যায়নি, উত্তরটা হচ্ছে স্কুলে যায়নি। তার মানে এই যে 7 নাম্বার কোড পাওয়া গেছে। 8 নাম্বার কোড টাইম, কখন যায়নি, উত্তর হচ্ছে গতকাল যায়নি, এই যে কোড পাওয়া গেছে। রিজন, কেন যায়নি, সেই কোডটা এখানে নাই। তার মানে এখানে আমরা যে কয়টা কোড পেলাম 1 2 7 8, এই দেখেন সাজালে মিলে যাবে। শি, এটা 1 নাম্বার। ডিড নট গো,
যায়নি 2 নাম্বার কোড। টু এ স্কুল, স্কুলে 7 নাম্বার কোড। কবে, গতকাল, এটা হচ্ছে 8 নাম্বার কোড। দেখেন কোডগুলো কিন্তু সব যেটা নাই নাই বাকিগুলো খুব সুন্দরভাবে সিকোয়েন্সিয়ালি বসে গেছে। এটার নামই হচ্ছে 9 কোডের আবিষ্কার, দুর্দান্ত আবিষ্কার। আপনি এই 9টা কোড যদি বের করতে পারেন আপনার জন্য ট্রান্সলেশন একেবারে পানির মতো সোজা হয়ে যাবে। তাহলে আমরা 8টা পর্যন্ত শিখেছি, আরেকটা আছে অ্যাডভার্ব অফ রিজন। আচ্ছা, এইগুলো কিন্তু আমরা ভেঙে ভেঙে আমাদের 9 কোড অফ ট্রান্সলেশন বইতে যেমন বিশ্লেষণ করেছি, আমাদের কোর্সেও কিন্তু এগুলো ভেঙে ভেঙে বোঝাবো আপনাদের, বুঝিয়ে বুঝিয়ে আগাবো। সো এরপর আমরা যাচ্ছি পরেরটাতে যাই, এবং আজকের লাস্ট কোড হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। অ্যাডভার্ব অফ রিজন এইটা দেখবো এবার। আচ্ছা, এখানে অ্যাডভার্ব অফ রিজন 9 নম্বর কোড আমরা এটা পাবো কি করে? পাবো হচ্ছে why বা কেন দ্বারা প্রশ্ন করে। why বা কেন দ্বারা প্রশ্ন করে এই 9 নম্বর কোড বা রিজনটা আমরা পাবো। 9 নম্বর কেন দ্বারা প্রশ্ন করলে, তাই না? আচ্ছা, তাহলে আমরা সবগুলো একবার প্র্যাকটিস করি। আচ্ছা, প্র্যাকটিসটা কিভাবে করব? প্রথমে খুঁজবো 1 নম্বর কোড সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট কোনটা ভাই? সাবজেক্ট হলো ছাত্ররা, এটা হলো সাবজেক্ট। কি করে বুঝলাম এটা সাবজেক্ট? এই যে ক্রিয়াপদকে প্রশ্ন করেন কে বা কারা দ্বারা, সাবজেক্ট খোঁজার উপায় কি মনে আছে? কে বা কারা। তাহলে কে বা কারা পড়াশোনা করে, উত্তর ছাত্ররা, এটা সাবজেক্ট, কোড নাম্বার 1। ফাইনাইট ভার্ব পড়াশোনা করে, এটা হচ্ছে কোড নাম্বার 2। মানে আমরা জানি বাংলা বাক্যে সাধারণত ফাইনাইট ভার্ব বা কোড 2 থাকে হলো সেন্টেন্সের শেষে, এটা হলো কোড 2। আচ্ছা আচ্ছা, জ্ঞানের জন্য একটা জিনিস খেয়াল রাখবেন, এরকম যখন কোন শব্দের সাথে র বা এর থাকবে তারপর একটা প্রিপজিশনের বা জন্য, নিমিত্ত, এরকম যদি কোনো শব্দ পাওয়া যায় তখন দুটো মিলে একসাথে আপনি চিন্তা করবেন। আচ্ছা, সেদিকে চিন্তা না করলেও কোনো সমস্যা নাই, আপনি এদিকে আগান। নন ফাইনাইট ভার্ব আছে, ক্রিয়ার সাথে তে, মান, চলন্ত, এগুলো নাই। অবজেক্ট কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর নাই। কমপ্লিমেন্ট নাই, 5 নাম্বার কোড। 6 নাম্বার কোড ম্যানার, কিভাবে পড়াশোনা করে, কিভাবে, উত্তর নাই। প্লেস কোথায় পড়াশোনা করে, উত্তর নাই। টাইম কখন পড়াশোনা করে, উত্তর নাই। রিজন কেন পড়াশোনা করে, উত্তর আছে জ্ঞানের জন্য। কেন পড়াশোনা করে, জ্ঞানের জন্য। এইটা হলো অ্যাডভার্ব অফ রিজন, কোড নাম্বার 9। কোড নাম্বার 9। এইবার দেখেন এই যে কোডটা বাংলা বাক্যে ছিল 1 9 2, এটা ইংলিশ বাক্যে হবে 1 2 9, সিরিয়ালে বসবে। এখন সিরিয়ালে যদি আমরা সাজাই, এটা হলো সাবজেক্ট ছাত্ররা, স্টুডেন্টস, কোড নাম্বার 1। পড়াশোনা করে, স্টাডি, কোড নাম্বার 2। জ্ঞানের জন্য, ফর নলেজ, কোড নাম্বার 3। সরি, এটা হলো কোড নাম্বার 9। এই হলো আপনার হচ্ছে, দেখেন কোডিং গুলো সাজালে একটা সেন্টেন্স কত দ্রুত হয়ে যায়। আর বাংলা বাক্যে যখন জ্ঞানের জন্য, ইংরেজি বাক্যে ফর নলেজ, বাংলা বাক্যে প্রিপজিশন থাকে শব্দের পরে, আর ইংলিশ বাক্যে প্রিপজিশন গুলো চলে আসে শব্দের আগে। এগুলো নিয়ে আমরা আরো আলোচনা করব সামনে, যখন আলোচনা করব তখন বুঝাতে পারবো। সো এই হলো মোটামুটি 9টা কোডের বিশ্লেষণ করলাম। ক্লিয়ার কিনা? 9টা কোড নিয়ে আমরা কথা বলছি। 9টা কোড সম্ভবত আপনাদের জন্য আর স্লাইড রাখা নাই। এই 9টা কোডের আলোচনা আপনারা পরবর্তীতে ধাপে ধাপে আমাদের এই 9 এলিমেন্টস নিয়ে ডিটেইল আলোচনা থাকবে, সেখানে আমরা করব। তো এগুলো হয়তো আগামী দিন সাবজেক্ট নিয়ে কথা বলবো, পরের দিন ভার্ব নিয়ে কথা বলবো, এভাবে আমরা বিভিন্ন সেন্টেন্স রূপান্তর করার চেষ্টা করব। সো 9 কোড অফ ট্রান্সলেশন আপনাদের এই ছোট্ট অংশটুকু কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই 9 কোড অফ ট্রান্সলেশন জীবনের শ্রেষ্ঠ শিক্ষা হবে, ট্রান্সলেশন শেখার ক্ষেত্রে সবচেয়ে ইফেক্টিভ একটা বিষয় হবে। বিশেষ করে এই যে এই চিত্রটাই আপনাদের সবসময় কাজে লাগবে। হ্যাঁ, সিরিয়ালে আপনি এই 9টা এলিমেন্টস খুঁজে বের করবেন, আপনার বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন সাজানো একদম পানির মতো সোজা হয়ে যাবে, সহজ 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 হবে। ঠিক আছে? আচ্ছা, এই ছিল হচ্ছে ট্রান্সলেশন 9 কোডের ক্লাস। যারা ক্লাস করেছেন কেমন লেগেছে? ভালো থাকবেন, দেখা হবে আমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে। আরেকটা নিউজ হচ্ছে, আমাদের ট্রান্সলেশনের এই কোর্সটা কিন্তু চলমান আছে। কোর্স ফি হচ্ছে 600 টাকা। আর ট্রান্সলেশনের কোর্স ফি 600 টাকা, এবং সাথে একটা বই পাবেন, আমাদের ট্রান্সলেশনের উপরে যে বইটা আসছে সেটা পাবেন। ঠিক আছে? সব মিলিয়ে ভালো থাকেন, শুভ কামনা। চাকরি পেয়ে আপনার জীবনকে ধন্য করেন সেই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।